ভাভাইয়া, স্যার, অনন্যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফুপিয়ে উঠে রাত্রির বলা কথাটা কিছুটা বজ্রপাতের মতোই ঠেকল নিবিড়ের কানে। বুকের বাম পাশটায় হঠাৎ করেই মোচড় দিয়ে উঠল। স্পন্দন যেন থমকে গেল মুহূর্তেই। উতলা কণ্ঠে নিবিড় বলল, হোয়াট? কি বলছো কি তুমি? রাত্রি মাথায় নুয়ে এবার ডুকরেই কেঁদে উঠল। প্রফেসরদের মাথায় হাত। দুশ্চিন্তায় মাথা ভনভন করতে শুরু করে দিয়েছে তাদের। স্টুডেন্টসদের মাঝে অনন্যার হারিয়ে যাওয়া ব্যাপারটা নিয়ে উঠেছে গুঞ্জন। এর মাঝে খবর পেয়ে ভিড় ঠেলে গাইড এলেন সামনে। রাত্রির উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লেন, আমরা তো সবাই একসাথে হাঁটছিলাম, দল থেকে ছুটল কিভাবে মেয়েটা? রাত্রি উত্তর দিতে পারল না এবারও। সে জানে অনন্যার এমন নিখোঁজ হওয়ার পেছনে কোনো না কোনোভাবে তারই বেখেয়ালি মনোভাব দায়ী। এত যেন তেন বিপদ নয়। শহরের রাস্তায় হারিয়ে যাওয়া মানুষকে খোঁজ লাগালে পাওয়া সম্ভব যদিও, কিন্তু এত সুন্দরবনের মতো গহীন বনে হারিয়ে যাওয়ার মানে যে নির্ঘাত মৃত্যু। গানম্যানের সাথে পথে ধেয়ে হাঁটার মুহূর্তে হঠাৎ যখন রাত্রি পেছনে ফিরে তাকালো তখন খা প্রান্তর ছাড়া কিছুই নজরে পড়েনি তার। পিছিয়ে পড়লে এতক্ষণে দৌড়ে কিংবা হেঁটে এগোলেও দৃষ্টি সীমার মাঝেই থাকত অনন্যা। অথচ দূরদৃষ্টি পর্যন্ত তার বিন্দুমাত্র অস্তিত্বেরও দেখা মেলেনি রাত্রির। গাইডম্যান চিন্তায় পড়ে হঠাৎই ক্ষেপে গেলেন। পেছনে থাকা গানম্যানের উদ্দেশ্যে বললেন, আমাদের পর্যটকদের সাথে আনা হয়েছে কেন বলতে পারো? তোমায় না বলা হলো সবার শেষে স্থান নিয়ে গার্ড দেবে তুমি? তাহলে এমন ভুলটা হলো কি করে? এতগুলা মানুষ একসাথে চলার পথে কেউ বিচ্ছিন্ন হলো কিভাবে? স্যার, আসলে আমি এই মেয়েটার সাথে টুকটাক কথা বলছিলাম। আর ওই মেয়েটা কিভাবে যে পেছনে পড়ল নজরে পড়েনি, অনেক বড় ভুল হয়ে গেছে স্যার। তারপরের কথাগুলো কানে তুলবার প্রয়োজন বোধ করল না নিবিড়। তার অচেতন মনে শুধুমাত্র একটা বাক্যই প্রতিধ্বনির ব্যয় বাজতে থাকল, এই দুই ভাইয়ের কলিজাটাকে তোর ছায়ায় রেখে দিলাম। বোনটাকে একটু দেখে রাখিস, সামলে রাখিস রে ব্যাটা। নিবিড়ের বুকটা হু হু করে উঠল অগ্নির বলা শেষ সেই লাইনটা আওড়ে। আর এক মুহূর্তে দাঁড়িয়ে না থেকে যেদিক থেকে জামতলা সি বিচের উদ্দেশ্যে রওনা হয়েছিল, ঠিক সেই রাস্তা ধরেই ছুট লাগাল সে। যারা অবাক চোখে চেয়ে রইল কিছুক্ষণ, দৌড়ে কাছাকাছি পৌঁছে হাঁক ছাড়ল। নিবিড়, হোয়ার আর ইউ গোয়িং? প্লিজ স্টপ, ডু ইউ গোয়িং টু বি ম্যাড? নিবিড় থমকাল কিছু সময়ের জন্য। ঘাড় ঘুরিয়ে যারার প্রশ্নের জবাব না দিয়ে বাকিদের উদ্দেশ্যে চেঁচিয়ে বলল, স্যার, এই মুহূর্তে একে অপরের দোষ না খুঁজে অনন্যাকে খুঁজে বের করার চেষ্টা করুন, কুইকলি স্যার, কুইকলি। আমি চললাম। প্রফেসর শফিক আলম হতভম্ব হয়ে উঁচু গলায় বললেন, নিবিড় থামো। এভাবে একা যেও না, এটা সুন্দরবন। এখানে একা চলাচল করা বিন্দুমাত্র সুবিধার নয়। নিবিড় থামল না। দ্রুত পা চালিয়ে একটু একটু করে দৃষ্টিসীমা অতিক্রম করে মিলিয়ে গেল অজানায়। ডুব দিল বনের গহীন থেকে গহীনতর অধ্যায়। যারা রাগে দুঃখে সজোরে মাটির ওপর কিক মেরে বসল। দুহাতে মাথার চুলগুলো খামচে ধরে গোঙানোর মতো শব্দ করে বলল, শিট, জাস্ট ফর দিস গার্ল। নিবিড় নিজের লাইফ রিস্ক নিয়ে উঠে পড়ে লেগেছে, কি হবে ওকে খুঁজে? নিজে তো মরবে, অন্যকে বিপদে ফেলে মরবে। শি ইজ জাস্ট আ ব্লাডি বিচ। হোয়াই হি কান্ট আন্ডারস্ট্যান্ড। রাত্রি পাশেই ছিল যারার। তার মুখ থেকে পুরো বাক্যটা শোনার পরপরই ঘৃণার চোখে তাকাল সে। দুহাতে চোখ মুছতে মুছতে বিড়বিড় করে বলল, ছি, কতটা নীচ মনমানসিকতা হলে কেউ কারো মৃত্যু কামনা করতে পারে। নিবিড় ভাইয়া যে কি দেখে একে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ জানে। যারা সরু চোখে তাকাল।
অস্পষ্ট হলেও কিছু কিছু শব্দ কানে আঘাত করেছে তার, যার ফলস্বরূপ দাঁতে দাঁত চেপে বলল, হেই ইউ, হোয়াট ডিড ইউ সে? হা? রাত্রি প্রশ্নটা শুনেও না শোনার ভান করে প্রফেসরদের দিকে মুখ করে তাকাল। গাইড সহ বাকিরা গভীর শলা পরামর্শে ডুব দিয়েছেন, ভাবছেন কিভাবে কি করা যায়। এতগুলা স্টুডেন্ট নিয়ে কাউকে খুঁজতে যাওয়াও পসিবল নয়। এদিকে দুপুর পেরিয়ে বিকেল গড়িয়ে পড়তে শুরু করেছে। দ্রুত ফিরতে হবে স্টুডেন্টদের। স্যার, আমিও আপনাদের সাথে যাব। আপনারা প্লিজ বাকিদের সাথে শিপে ফেরত পাঠাবেন না আমায়। রাত্রির অনুনয়ের গলার করা অনুরোধে দীর্ঘশ্বাস ফেললেন গাইড। বলা হল, একজন গানম্যানের সাথে একজন প্রফেসরকে দ্রুত স্টুডেন্টদের নিয়ে শিপে ফিরতে। অতঃপর বনবিভাগ কমিশনারদের ব্যাপারটা ইনফর্ম করে পা চালিয়ে অনন্যাকে খুঁজতে বের হতে। এদিকে গাইড, গানম্যান এবং বাকি প্রফেসরেরা মিলে সতর্কতার সাথে খোঁজ চালাবে নিবিড় অনন্যা দুজনেরই। তবে ব্যাপারটা কিছুটা হলেও সহজ হবে। এতদূর পথে যখন অনন্যার দেখা মিলছে না, তবে নির্ঘাত পথভ্রষ্ট হয়ে দূরে কোথায় পৌঁছে গিয়েছে মেয়েটা। আল্লাহ না করুক কোনো হিংস্র পশুর কবলে যেন না পড়ে সে, নয়তো মৃত্যু পদযাত্রী হওয়া থেকে বাঁচার বিন্দুমাত্র আশা থাকবে না আর। গহীন বনে টানা আধ ঘণ্টা দৌড়াবার পর বুঝতে পারলাম ভুল করে ভুল পথে যাত্রা শুরু করেছি আমি। যেন তেন ভুল নয়, এক কথায় ভয়ানক ভুল হয়ে গেছে আমার। যতই এগুচ্ছি ততই যেন বনের রূপ ক্রমান্বয়ে ঘন থেকে ঘনতর হতে চলেছে। কপাল থেকে গলা, বুকপিঠ সবটুকু ভিজে চিপচিপে হয়ে পড়েছে ঘামে। ভয় গলাটা ক্রমশই শুকিয়ে আসছে। আর এক মুহূর্ত এই পথে এগোনো যাবে না, এ কথা বেশ ভালো করেই উপলব্ধি করতে পারছি আমি। কিন্তু আফসোস, উল্টো দিকে ফিরে ঠিক কোনো পথ ধরে এগিয়েছি তাই ঠাওর করে উঠা দেয়। সারি সারি গাছগাছালি, বানর, হরিণ, নাম না জানা অসংখ্য পাখিদের অস্তিত্বে ছেয়ে থাকা অবস্থানে আমার বিচরণ বর্তমান। পা দুটো অদ্ভুতভাবে শক্তি হারাতে শুরু করেছে তার ওপর। কি করব, কোথায় যাব কিচ্ছু বুঝে উঠতে না পারায় আবারও ব্যাগ থেকে মোবাইলটা বের করলাম আমার। সামান্যতম নেটওয়ার্কের সন্ধানে চোখ ঘোরাতেই শরীর জুড়ে বয়ে গেলে শীতল স্রোত। সাপ। গাছের পাতাগুলোর মাঝেই ঘাপটি মেরে বসেছিল গাঢ় সবুজ বর্ণের সরু দেহের সাপ। আমি এতক্ষণ খেয়াল করিনি একদম, সাপটা গাছের ওপর থেকে কখন যে হাতের কাছাকাছি এসে পড়েছে স্বয়ং আল্লাহ ছাড়া কারো কাছেই উত্তর নেই বর্তমান। সাপ বলে গলা ছেড়ে এক তীব্র চিৎকার জুড়ে দিয়ে দুচোখ যেদিকে যায় সেদিকটাতেই দৌড় লাগালাম আমি। এর মাঝে হাতের ফোনটা কিভাবে যেন ছুটে গেল, সেদিকে বিশেষ পাত্তা না দিয়ে প্রাণ বাঁচতে একনাগাড়ে 10 মিনিট দৌড়বার পর ব্রেক কষলাম। হাঁপাতে হাঁপাতে জোরে জোরে শ্বাস টানলাম কিছুক্ষণ। কপাল বেয়ে ঘাম ছুটে চলছে বিরতিহীন। এই মুহূর্তে পানির বড্ড প্রয়োজন। গলা শুকিয়ে কাঠ হয়ে পড়েছে আমার, যে কোনো মুহূর্তেই ঢলে পড়তে পারি, আছড়ে পড়তে পারি কোনো ক্ষুধার্ত প্রাণী ভোজন রূপে। নিবিড় একনাগারে হাত ছেড়ে এদিক ওদিক দৌড়চ্ছে, কখনো বা হাঁটু ভেঙে পড়ে যেতে নিচ্ছে। পরনের শার্ট ভিজে গায়ের সাথে লেপ্টে পড়েছে তার। সিল্কি চুলগুলো এলোমেলো হয়ে একাকার। বুকের বাম পাশটায় চিনচিনে ব্যথার বিচরণ। বারবার হাজারবার অনন্যার হাস্যজল মুখটা ফুটে উঠছে চোখের সামনে। অগ্নির ধরা গলায় করা অনুরোধ, রুশোর চোখে জমা বিন্দু বিন্দু নোনা জল, সবটা ধাক্কা দিয়ে চলেছে তার হৃৎপিণ্ডে। নিবিড়ের এই চিন্তা নেই যে শুধু অনন্যার লাইফই রিস্কে নেই, বরং নিজেও একা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছে বর্তমান। যে কোনো মুহূর্তে বাঘের সামনে পড়তে পারে সে। আর তারপর সব শেষ হয়ে যাবে, সবটা। অথচ নিবিড় ভাবছে অনন্যার সুরক্ষার কথা। মেয়েটা ঠিক আছে তো?
প্রশ্নটা আওড়াতে আওড়াতেই ধেয়ে চলছে সে। নিবিড় ক্ষণিকের জন্য থামল, জোরে শ্বাস টেনে শক্তি সঞ্চয় করে নিল খানিক। আবারও ধাপ ফেলে এগোবে তার পূর্বেই চোখ আটকাল ঘাসের ওপর পড়ে থাকা একটা ব্ল্যাক শেডের হ্যান্ডসেটের ওপর। নিবিড় তৎক্ষণাৎ ঝুঁকে ফোনটা হাতে উঠিয়ে নিল। কপালে সূক্ষ্ম চিন্তার ভাঁজ ফেলে উল্টে পাল্টে দেখতে লাগল ফোনটা। না, অফ হয়ে নেই তো, সচলই আছে সব, তবে স্ক্রিন লক করা। প্যাটার্ন দেওয়ার অপশনে স্লাইড করা মুহূর্তেই ঘোলাটে ওয়ালপেপার চোখে পড়ল তার। আচমকাই বিচলিত হয়ে অস্ফুট স্বরে বলল, অনন্যা। আমার ধারণা ঠিকই ছিল, ইয়েস আই নিউ ইট। অনন্যা এখানেই কোথাও আছে। উত্তেজিত হয়ে কথাটা বলার পরপরই বুকটা ধক করে উঠল নিবিড়ের। বুকের দেয়ালে দেয়ালে, মস্তিষ্কের নিউরনে নিউরনে আঘাত হানল ভয়ানক এক সন্দেহ। অনন্যা যদি এই পথ ধরে এগোয় তবে ফোন কেন রাস্তায় পড়ে আছে তার? তবে কি কোনো বিপদ না? বাকিটুকু উচ্চারণ করার মতো ক্ষমতা ছিল না নিবিড়ের। না না না, এসব কি ভাবছি আমি? কিচ্ছু হয়নি ওর, কিচ্ছু হতে পারে না অনন্যার। নিজের মনকে বুঝো দিয়ে চারপাশে ভয়ার্ত চোখে পলকহীন তাকাল সে। উঠানামা করা বুকটা হঠাৎ করেই স্পন্দন থামিয়ে দিল তার। রক্ত, আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে তাজা রক্তের দাগ। কিছুক্ষণ পূর্বেই সাংঘাতিকভাবে কেউ আহত কিংবা নিহত হয়েছে নিশ্চিত। নিবিড়ের ভয়টা বেড়ে গেল আচমকাই। বুকটা আবারও মোচড় দিয়ে উঠল তার। ভগ্ন হৃদয় নিয়ে হাঁটু গেড়ে ঘাসের ওপরই বসে পড়ল সে। পাগলের মতো আর্তনাদ করতে লাগল মাথা চেপে ধরে। মাথা একটুও কাজ করছে না তার, না কিছুতেই হতে পারে না এমনটা। আল্লাহ এতটা নিষ্ঠুর হতে পারেন না, কিছুতেই না। থরথর করে কাঁপতে থাকা ঠোঁটজোড়া জিহ্ব দিয়ে ভিজিয়ে নিয়ে কোনোরকমে উঠে দাঁড়াল নিবিড়। মনের যত সন্দেহ, ভয় সবটা ধাক্কা মেরে সরিয়ে তীব্র শ্বাস টানল। রক্তগুলো নিতান্তই কোনো বন্য প্রাণীর ছাড়া কারোর নয় এমনটা বুঝো দিয়েই শান্ত করল মনকে। আবারও ধাপ ফেলে এগিয়ে চলল, ক্লান্ত শরীরের তোয়াক্কা না করেই। আমার জানা নেই এই গোলগাল পাতার গাছগুলোর নাম। আদৌ জানি না এখানে অবস্থান নেওয়াটা কতটা যৌক্তিক। তবে এটা নিশ্চিত, কদম ফেলে আর এক ফোঁটা দূরত্ব অতিক্রম করবার মতো ক্ষমতা নেই আমার। বাঁচলেও এখানটাতেই থাকতে হবে এবং মরলেও সমাধি হবে এইখানটাতেই। দ্বিতীয় পক্ষের ওপরই আমার অবস্থান পরিবর্তন নির্ভরশীল। জানি না আদৌ কেউ খুঁজতে আসবে কিনা আমায়, আর যদি আসেও অক্ষত অবস্থায় পাবে কিনা আমায়। জানা নেই আমার, কিচ্ছুটি জানা নেই আজ। নিস্তেজ শরীরটা মোটা গাছটার গায়ে ছেড়ে দিলাম আমি। চোখ দুটো ঝাপসা হয়ে আসছে, সবটা ঘোলাটে লাগছে না চাইতেও। ঠিক এমন সময়ই কানে পৌঁছালো এক ভয়ানক গর্জন। দূর থেকে ভেসে আসা সেই হিংস্র গর্জনে লোম দাঁড়িয়ে পড়ল আমার। বাঘের গর্জন আমি শুনেছি, সেবার শখ করে চিড়িয়াখানায় গিয়েছিলাম আব্বুর ভাইয়াদের সাথে। সেবারও গর্জন ছেড়েছিল বাঘমামা। তবে এতটা হিংস্র শব্দ ছিল না তার। সচরাচর ক্ষুধার্ত বাঘেদের ডাকি এতটা হিংস্র হয়ে থাকে। বর্তমান কানে পৌঁছানো শব্দটা তারই বহিঃপ্রকাশ। ভয় পেয়েছি ঠিকই, তবে এবার ভয়টা সেভাবে আর কাবু করতে পারল না আমায়। ধরেই নিলাম মৃত্যু লেখা আছে এই যাত্রাতেই। ভাগ্যের লিখন কি আর খণ্ডানো সম্ভব? কোনো কালেই নয়। হয়তো আমার শেষ যাত্রারও এই সুন্দরবনেই ইতি টানবার কথা ছিল। সেই সূত্র ধরেই অনিচ্ছা সত্ত্বেও ট্যুরে আসা, রাত্রির বেখেয়ালিপনা, আমার দল থেকে বিচ্ছিন্ন হওয়া, অতঃপর বাঘের মুখোমুখি হবার পূর্বাভাস। সবটাই একে একে মিলে দুইয়ে দুইয়ে চার বানিয়ে উত্তর হিসেবে হাহাকার উপহার দিল আমায়। মৃত্যু। এই পৃথিবীতে একমাত্র মৃত্যুই চিরন্তন সত্য। সূর্যও একসময় পশ্চিম আকাশে উঠবে।
কিয়ামত হবে, ধ্বংস হবে পৃথিবী, মহাবিশ্ব। এত সব সত্য ধামাচাপা পড়বে মাটির তলায়, তবু মাথা উঁচু করে থাকবে মৃত্যু। মৃত্যু হবে সকল মানবজাতির, মৃত্যু হবে আল্লাহর সৃষ্টি প্রতিটি জীবের। তাই মৃত্যু নিয়ে আমার তেমন আক্ষেপ নেই, এই ধরায় এসেছিলাম যেমন তেমনই ফিরতে হবে। শুধু আক্ষেপ রয়ে গেল একটাই, মৃত্যুর পূর্ব মুহূর্তে একটিবারের জন্য হলেও পরিবারের মুখটা দেখতে পারলাম না। আম্মু আব্বুর চোখে চোখ রেখে শেষ হাসিটা হাসতে পারলাম না। ভাইয়ার হাতের গাঁটটা, রুশো ভাইয়ার দুষ্টুমি ভরা গলায় দেওয়া ডাক, কিচ্ছুটির দেখা মিলল না, অনুভব করা হলো না প্রশান্তিমাখা অনুভূতিগুলো। চোখ দুটো বুজে দুহাত মেলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিলাম শেষ মুহূর্তে। চোখ দিয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা নোনা জল। পাশাপাশি বাঘের গর্জন হল তীব্রতর, হঠাৎ অস্তিত্ব মিলল কারো পদচারণের। বুঝতে বাকি রইল না মৃত্যু দুয়ারে কড়া নাড়ছে আমার। আল্লাহ চাইলে নিয়তির বাঁক এমনভাবেই লিখতে পারে যেখানে বাকরুদ্ধ হওয়ার মতো পরিস্থিতি এসে দাঁড়ায় অজান্তেই। আমার ক্ষেত্রেও কিছুটা মিরাকল ঘটার মতোই ঘটল ঘটনা। কোনো হিংস্র জন্তু কিংবা বাঘের সম্মুখীন হওয়ার বদলে তৃষ্ণার্ত চোখে ঠোঁটে মৃদু হাসি ফুটিয়ে ঝোপের আড়াল থেকে দেখা মিলল নিবিড় ভাইয়ার। সবসময়ের মতো জম ভাবা মানুষটাকেই সবথেকে নিরাপদ ঠেকল মনে। এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা উঠে ঝাঁপিয়ে পড়লাম মানুষটার মুখে বুকে। এতক্ষণ ধরে চেপে রাখা কান্নাগুলো মেঘের ঘনীভূত হয়ে নামা বর্ষণের ন্যায় আছড়ে পড়ল চোখ থেকে। নিবিড় ভাইয়া স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়লেন হঠাৎ। এভাবে আমায় পেয়ে ক্ষণিকের জন্য বাক্যশূন্যই রয়ে গেলেন। বোঝার চেষ্টা চালালেন, না এ কোনো স্বপ্ন নয়, এ বাস্তব, বাস্তবতার কঠিন পাতায় এক বিরল মিরাকল ঘটেছে আজ। নিবিড় ভাইয়া চোখ দুটো বুজে নিলেন, মেলে রাখা হাত দুটো কাছাকাছি এনে আমায় জড়িয়ে ধরলেও নিজেও। ভেজায় গলায় বললেন, কেঁদো না অনন্যা, কিচ্ছু হয়নি তোমার, আমি এসে গেছি তো, কিচ্ছু হতে দিব না, প্রমিজ। উনার কথায় অনেকটাই শান্ত হয়ে এলাম আমি। তবু শান্ত হল না মন, অঝরে করা কান্না রূপ বদলে ফোপানোর শব্দে আলোড়িত হল। আবারও কানে এলো উঠানামা করা স্পন্দনের আর্তচিৎকার। ডিপ ডিপ এবং ডিপ। ইচ্ছে তো করছে দুটো ঠাড়িয়ে চড় মারি, স্টুপিড। তো মারছেন না কেন? মারুন। এই আমার নরমনরম গুলুমুলু গাল। উঠান হাত, লাগান চর। এক্কেবারে উদাম মার্কা হারকাপানি রামচর। শাট আপ। আমি মেয়েদের গায়ে হাত তুলি না। ও হাই সি। তার মানে হাত তুলেন না বাট হাত বুলান, এই তো? এবার বেজায় রেগে গিয়ে চোখ গরম করে তাকালেন নিবিড় ভাইয়া। এবারও আরেক দফা দাঁত কেলিয়ে বসলাম আমি। উনার লালনীল বেগুনি টাইপ মুখভঙ্গিতে স্পষ্ট, ভেতরে ভেতরে আকাশ সমান রাগের বিস্ফোরণ ফাটালেও দাঁতে দাঁত চেপে রয়েছেন বর্তমান। শোনো মেয়ে, ফার্স্টলি তুমি আমার ওপর ঝাঁপিয়ে পড়েছ, আর আমি জাস্ট তোমায় শান্ত করার জন্য জাস্ট হাগ করেছিলাম। নাথিং মোর। গট ইট? আজ্ঞে না, ওসব গট ইট ফট ইট আমার দ্বারা হবে না। আপনি আগে ভালোই ভালোই উত্তর দিন। আমি কান্না করছিলাম, নিজের সেন্সে ছিলাম না। বাট আপনি তো সুস্থ মস্তিষ্কে ছিলেন। তবে আমায় টাচ করলেন কেন? হুয়াই ম্যান হুয়াই? জাস্ট শাট আপ। আর একটা কথা বললে এখান থেকে ফেলে সোজা বাঘের ডিনার বানিয়ে ফেলব। যদিও মাত্র ইভিনিং, তবু এত বর্ষর ফ্লেশ পেয়ে নাস্তার বদলে পেট পুড়ে ডিনার কমপ্লিট করে ফেলা যাবে তার। মুহূর্তেই শুকনো ঢোক গিললাম আমি। নড়েচড়ে বসতে চাইলেও ক্যাপাসিটির অভাবে গুটিসুটি মেরাই বসে থাকতে হল। বাঘমামার গর্জন থেমেছে অনেকক্ষণ, না জানি কাকে টুপ গিলে নিলেন এইটুকু সময়ের ভেতরেই। আচ্ছা আচ্ছা, বলবো না আর। শুধু এটুকু বলুন, আমায় খুঁজতে এতগুলো মানুষ ছেড়ে আপনি একা,
তাও আবার কোনো প্রোটেকশন ছাড়া এলেন কেন? নিবিড় ভাইয়া ছোট্ট করে শ্বাস ফেলে চোখে চোখ রেখে তাকালেন। গোধূলির মৃদু আভায় জ্বলজ্বল করছে উনার চোখ দুটো। তাতে একরাশ তৃষ্ণা লুকায়িত হয়তো, কিন্তু কিসের সেই তৃষ্ণা? জানা তো নেই আমার। লিসেন, ফার্স্ট অফ অল তুমি আমাদের ভার্সিটির একজন স্টুডেন্ট এন্ড আমি তোমাদের সিনিয়র। অনেক বিবেচনা করেই আমায় ট্যুরে আসতে বলেছেন প্রফেসরেরা। কারণটাও স্পষ্ট। স্যারেরা জানেন আমি নিজের দায়িত্বে কতটা সৎ, সেখানে একজন স্টুডেন্ট হুট করে গুম হয়ে যাবে আর আমি চুপচাপ দেখে যাব এমনটা কখনোই পসিবল নয়। তোমার জায়গায় অন্য কেউ থাকলেও যেমন খুঁজতে আসতাম, তুমি বলেও ঠিক তেমনটাই খুঁজতে এসেছি। আন্ডারস্ট্যান্ড? বিনিময়ে ঠোঁট উল্টে কিছু একটা ভেবে নিলাম আমি। মানুষটাকে আরেক দফা বিভ্রান্ত করবার উদ্দেশ্য সরু চোখে চেয়ে প্রশ্ন ছুড়লাম। সে না হয় বুঝলাম, বাট আপনি কোনো সাঙ্গপাঙ্গ ছাড়া এলেন কেন? এতে তো আপনার লাইফেরও রিস্ক ছিল। যদি আমায় বাঁচাতে আসার পথে আপনি বাঘমামার নাস্তা হয়ে যেতেন, তখন? নিবিড় ভাইয়া উত্তর দিলেন না। চোখ সরিয়ে কিছুক্ষণ একইভাবে বসে রইলেন। পর মুহূর্তে চোখ দুটো বুজে নিয়ে বলতে লাগলেন, ভুলে যেও না, তুমি শুধু একই ভার্সিটির জুনিয়রই নও। তোমার আরও একটা মিনিংফুল পরিচয় আছে, আর তা হলো তুমি অগ্নির বোন। অনেক আশা এবং ভরসা নিয়ে অগ্নি তোমায় আমার ছায়ায় রাখতে বলেছিল, অনুরোধ করেছিল তোমায় সেফ রাখতে, নজরে নজরে রেখে যে কোনো বিপদ থেকে বাঁচাতে। এটুকু বলে কয়েক সেকেন্ডে চুপ করে রইলেন। ফের বলা শুরু করলেন, অগ্নি শুধুমাত্র আমার বেস্ট ফ্রেন্ড কিংবা ক্লোজ ফ্রেন্ডের আওতায় পড়ে না, অনন্যা। ও আমার ভাই। পৃথিবীতে যদি নারীর টানের ঊর্ধ্বেও কোনো সম্পর্ক থেকে থাকে তবে তাই। সেখানে অগ্নির বোন বিপদে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন একটা খবর পাওয়ার পর ঠান্ডা মস্তিষ্কে ভেবে স্টেপ নেওয়া আমার পক্ষে ডিফিকাল্ট ছিল, তাই। আর তাই আপনি বাঘের ভয় ছুঁড়ে মেরে একা একাই চলে এলেন? ওহো, আমি তো ভুলেই গেছিলাম। আপনি তো আবার বাঘের মাসিথুককু মাসির বড়াই মিন মেসো হন। নিজের পিতৃতুল্য মেসোকে কেউ আঘাত করে নাকি? নিবিড় ভাইয়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। চোখমুখে কাঠিন্য বজায় রেখে জিজ্ঞাসুক গলায় বললেন, হোয়াট ডু ইউ মিন বাই বাঘের মেসো? ওমা, মেসো বুঝেন না? আচ্ছা, সিম্পলি বুঝিয়ে দিচ্ছি, মেসো মিন্স হাজবেন্ড অফ আন্ট ফ্রম মাদার্স মাদার। আর একটা কথার প্রচলন আছে না, যে বিড়ালকে বাঘের মাসি বলে? হুম, সেই হিসেবে আপনি তো সাদা বিলাই। এন্ড বাঘ আপনার ভাগ্নে, অবশেষে আপনি তার মেসো মশাই। নিবিড় ভাইয়া কিছুক্ষণ থতমত খেয়ে বসে রইলেন। আমার পুরো কথাটার মিনিং বুঝতে 2 মিনিটের মতো সময় নিলেন। ঠিকঠাক অর্থ বুঝে হঠাৎ করেই চোখমুখ লাল করে তাকালেন। মুখ ফুলিয়ে জোরালো কোনো শব্দ উচ্চারণ করবেন ঠিক সেই মুহূর্তেই হাত উঠিয়ে চোখমুখ খিচে বন্ধ করলাম আমি। মৃদুস্বরে ব্যস্ত গলায় বললাম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আর কিচ্ছু বলবো না আমি। কন্ট্রোল কন্ট্রোল। চোখ সরিয়ে ফোঁসফাস করতে লাগলেন উনি। নির্ঘাত ভয়ানক সব ইচ্ছে জাগছে মানুষটার মনে। তবে আমার আজ কেন যেন উনার এমন ফুলকো লুচির মতো ফেস দেখতে দারুণ লাগছে। অ্যাডভেঞ্চার টাইপ ফিলিংসটা উনার লাভার ন্যায় ফোঁসফাস করাই হচ্ছে জোরালো। ভালোই লাগছে সব, এক কথায় ভয়ের বদলে বেশ ফুরফুরে লাগছে মনটা। আচ্ছা, আরেকটু খেপালে কি খুব বেশি খারাপ হয়ে যাবে? একটা লাইনই তো। লাস্ট রিয়াকশনটা দেখেই নেই বরং। এই মশাই, আপনাকে আর বিরক্ত করছি না আমি, তাই নিশ্চিন্তে থাকতে পারেন। তবে এটা শিওর থাকুন, জরিনা খালাকে কিন্তু জব্বর একটা নিউজ দিব। বলবো, তার প্রাণপ্রিয় স্বামী অন্য একটা পুশ্রী পর মেয়েকে চিপকে ধরেছেন। অথচ বেচারির হাতটা পর্যন্ত ধরতে উসখুস করেন।
ব্যাপারটা কিন্তু দারুণ হবে, তাই না? এক ঘাই খালাম্মা কাইতো। নিবিড় ভাইয়া জবাব দিলেন না। সন্ধানী চোখে গাছের ওপর থেকে মাথা উঁচু করে এদিক ওদিক তাকালেন। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে ওনার। তবে কি আমার কথাটা শুনতে পাননি, নাকি শুনেও না শোনার ভান করছেন উনি? ছোট্ট করে শ্বাস ফেলে মুখ ফোলালাম আমি। আপাতত উনাতে বিশেষ পাত্তা না দিয়ে গায়ের চাঁদটা ভালোভাবে মুড়িয়ে নিয়ে গাছের ডালটা শক্ত করে আঁকড়ে বসে রইলাম। আচ্ছা, বাঘমামা যদি আসেন, তবে কি দেখতে পারবেন আমায়? ধুর, এত ভাবছি কেন? আমি তো চাদরের ভেতরে লুকিয়ে আছি। ব্যাটায় দেখবেটা কি? গাছের ওপর ভুতুড়ে মার্কা সাদা বস্তা। হা হা হা। আসুক খালি, গাছের ওপর থেকে ভূতের মতো হাউমাউ খাও, বাঘের গন্ধ পাও বলে মোটা গলায় হুঙ্কার ছাড়ব। শুধু বাঘ কেন, বাঘের লম্বা লেজটাও হালুমহলুম করে পালাবে। হা। মনে মনে বর্ষর গলায় এতগুলো বকবক করার মুহূর্তে আবারও জিহ্ব কেটে বসলাম আমি। বাঘ পালালে আলাদা করে তার লেজ পালাতে যাবে কেন? লেজ তো ব্যাটার পশ্চাতেই যুক্ত। আমিও না। কি সব ফাউল মার্কা কথা বলে ফেলি মাঝে মাঝেই। ধুর, যত সব বদনামার্কা চিন্তা। উত্তপ্ত শ্বাসপ্রশ্বাসের আনাগোনার মুহূর্তে পশ্চিম আকাশে হেলে পড়েছিলেন সূর্যি মামা। সময়টা ছিল ভয়ানক নিস্তব্ধতায় মোড়ানো, গা ছমছমে পরিবেশের ভেতর দিয়ে নিজেদের নিরাপদ বাসভবনে ফিরছিল পশুপাখিরা। সেই সাথে দূর হতে থেকে থেকেই গর্জে উঠছিলেন বাঘমামা। মাঝপথে দুজন পথভুলা পথিক রয়ে দেখছিলাম সবটা। হন্যে হয়ে খুঁজছিলাম ফেরার পথ। তবে ভাগ্য এতটাও ভালো ছিল না। আমায় বাঁচাতে আসা মানুষটাও উল্টোপাল্টা আঁকাবাঁকা পথে ধেয়ে আশায় গুলিয়ে ফেলেছিলেন শেষ থেকে শুরু সবটা। সময়টা এতটাই ভয়ানক ছিল যে শিপে ফেরার বদলে মৃত্যুর হাত থেকে বাঁচার আশঙ্কাটাই দাঁড়িয়েছিল ঊর্ধ্বে। দূর থেকে ভেসে আসা বাঘমামার ডাক, সাথে ডুবন্ত সূর্যের আহ্বান। আধার ঘনিয়ে আসার পূর্ব মুহূর্তে বনে চলাচল মারাত্মক থেকেও ভয়ানক ছিল দুজনের জন্যই। হয় যেখানে ছিলাম সেখানটাতেই ঘাপটি মেরে বসতে হতো, নয়তো অনিশ্চিত পথ ধরে ফেরার যাত্রায় খোয়াতে হতো প্রাণ। ভাবনার বেড়াজালে পিষ্ট হয়ে ভাববার সময়টুকুও ছিল অতি সামান্য। ভয় থরথর করে কাঁপতে থাকা শরীরটাও ছিল শক্তিশূন্য। হঠাৎই সেই নীরবতার পর্দা চিরে বলে উঠেন নিবিড় ভাইয়া, গাছে উঠতে পারো তুমি? আচমকাই এমন ইউজলেস মার্কা কুয়েশনে হতভম্ব হয়ে পড়ি আমি। নিবিড় ভাই আবারও জিজ্ঞেস করেন, কি হলো বলো, পারো কি না? আমি বোকা বোকা ফেস বানিয়ে এদিক ওদিক তাকাই। মিনমিন করে বলি, আমার গাছে উঠতে পারাটা সম্পূর্ণই গাছের ওপর নির্ভরশীল। গাছে যত বেশি ডালপালা থাকবে আমার উঠাটাও ততটাই সহজে পরিণত হবে। আর গাছ যতটাই খাড়া হবে, আমার অর্ধেক চড়া গাছ থেকে ধারাম করে পড়ে কোমর ভাঙার সম্ভাবনাও ততটাই তীব্রতর হবে। এত ছোট্ট একটা প্রশ্নের এমন ব্যাখ্যা টাইপ উত্তরে কপাল চাপড়ে ধরেন নিবিড় ভাইয়া। পরমুহূর্তে উল্টো দিকে ফিরে আঙুলের ইশারায় লম্বা গাছটা দেখিয়ে বলেন, লুক, এই গাছটায় উঠতে পারবে? আমি পিটপিট করে তাকাই আইফেল টাওয়ারের ন্যায় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা লম্বা গাছটায়। ডালপালার হিসেব মিলিয়ে কিছু সময় ধরে ভাবি কোথায় কোথায় ধাপ ফেলে উঠব এবং কোনো জায়গাগুলোতে পা দেওয়া মাত্রই ধপাস। সবটা পর্যবেক্ষণের পর অবাক গলায় খানিকটা ইতস্তত বোধ করে বলি, ভাই, এ গাছ উঠতে পারব, বাট সাপোর্ট লাগবে একটু। কিন্তু কেন বলুন তো? নিবিড় ভাইয়া হঠাৎ করেই দুহাতে তালি বাজিয়ে চোখে মুখে খুশি খুশি ভাব ফুটিয়ে তোলেন। ঝটপট এগিয়ে যেতে যেতে বলেন, কেন টেনো নিজের পকেটেই রাখো আপাতত। আমি নিচ থেকে সাপোর্ট দিচ্ছি, তুমি এই গাছটায় উঠে পড়ো কুইক।
পেছনে থেকে ফের বেগরা দেই আমি। অহেতুক পথে ব্রেক কষিয়ে বলি, দেখুন, আমার আরেকটা নানিদাদি টাইপ প্রবলেম আছে, আমি কিন্তু গাছে উঠতে পারলেও একা নামতে পারি না। এ আমার জন্মগত টেরাবেকা ব্যারাম কিংবা। নিবিড় ভাইয়া হতাশ চোখে একবার পেছনে ফিরে তাকান। চোখে স্পষ্ট ভেসে উঠে চরম দুঃখ সাথে বিরক্তির ভাব। তবু প্রকাশ করেন না, সচেতন চোখে এদিক ওদিক তাকাতে তাকাতে বাঘের গর্জন অনুযায়ী আনুমানিক কতটা দূরে থাকতে পারে তার হিসেব করতে করতেই বলেন, উঠতে পারলেই হল, নামানোর ব্যাপার নিয়ে পড়েও ভাবা যাবে। আপাতত বাঘের পেটে ঢুকতে না চাইলে ফতাফত উঠে পড়ো। হারি আপ। আবারও বাঘমামার সংকেত পাওয়ায় শিউরে উঠি আমি। চটজলদি ধাপ ফেলে এগিয়ে যাই গাছের নিকট। দুহাতে শক্ত করে গাছের শরীর আঁকড়ে ধরে পায়ে বল প্রয়োগ করে উঠার চেষ্টা চালাই। কিছুদূর উঠার পরপরই স্লিপ কেটে আম্মু বলে পড়ে যেতে ধরি। নিবিড় ভাইয়া তৎক্ষণাৎ কোমর চেপে ধরে আটকান। বলেন, ডান দিকের চিকন ডালটা ধরে বাম পাটা ওই ছোট্ট গর্তটায় ফেলো, ইউ ক্যান ডু ইট। হাল ছেড়ো না। এভাবেই এক পা করে সচেতনতার সাথে ধাপ ফেলে গাছে মোটা ডালটায় উঠে পড়ি আমি। পিঠে এতবড় ট্রাভেলিং ব্যাগ ঝুলিয়ে রেখেই নিবিড় ভাইয়াও উঠেন তাড়াহুড়ো করে। আমি বিস্ময় নিয়ে চেয়ে থাকি কিছুক্ষণ। বাপরে, যেন গাছ নয়, কোনো সমতল পৃষ্ঠে আরামে আরামে পা ফেলে ডালটায় এসে পৌঁছলেন উনি। অতঃপর নিজের পিঠে থাকা কদুর মতো নাদুস ব্যাগ থেকে বর্ষর একটা চাদরের মতো কাপড় বের করেন। আমায় চুপচাপ বসে থাকতে বলে আগাগোড়া ঢেকে দেন, নিজের ওপাশটায় অপর কোণা মুড়িয়ে ঢুকে পড়েন চাদরে ঘেরা আস্তানায়। উনার ভাষ্যমতে, বাঁচতে হলে এভাবেই থাকতে হবে, নয়তো আজ বাঘমামার ভোজনের আয়োজন হওয়া থেকে নিস্তার মিলবে না কোনোভাবেই। ভাবনার প্রহর কাটিয়ে ঘুমু ঘুমু চোখে লম্বা একটা শ্বাস টানলাম আমি। একটানা এতক্ষণ আগাগোড়া ঢাকা চাদরটায় অবস্থান করে শ্বাস আটকে আসার উপক্রম ধরেছে আমার। তার ওপর সন্ধে নামতেই পরিবেশের তাপমাত্রা নেমে গিয়েছে কয়েক ডিগ্রি সেলসিয়াস। শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে ঠান্ডায়। শীতকাল দুয়ারে দাঁড়িয়ে প্রতীক্ষায় আছে দেশটাকে পুরোপুরি নিজের হিমশীতল চাদরে মোড়াবার। অন্ধকারে ঢাকা নিবিড় ভাইয়ার মুখটাও খুব একটা ভালো করে স্পষ্ট ঠেকেছে না চোখে। চাঁদের আলোয় যদিও কিছু দেখা যেত, তাও চাদরের ফাপড়ে পড়ে ধামাচাপা পড়েছে আজ। এভাবে চুপচাপ থাকলে 2 মিনিটের মাঝেই ঘুমের গভীর সমুদ্রে ডুব দিয়ে সোজা ব্যালেন্স হারিয়ে হাত পা ভাঙতে হবে আমার। কোমর ভাঙ্গা থেকে শুরু করে হাত পা খোয়ানো পর্যন্ত সময়টুকু জীবদ্দশার পাতা থেকে ভ্যানিশ করতে চাই সতেজ শ্বাস এবং নির্ঘুম রাত। নিবিড় ভাইয়ার হঠাৎ করেই কি যেন হল, এটুকু উচ্চারণ করার মাঝেই সতর্ক দৃষ্টি নিক্ষেপ করে এক হাতে মুখ চেপে ধরলেন আমার। আমি অবাক চোখের ইশারায় প্রশ্ন ছুড়লাম। ফিসফিসিয়ে উত্তর দিলেন উনি, হুসস। একটা টু শব্দও না। সামনের ঝোপটায় একটা বাঘ নিঃশব্দে বসে আছে। আই থিঙ্ক আশেপাশে কোনো হরিণ আছে, আর যদি না থাকে তবে হামলা হতে পারে আমাদের ওপরই। মুহূর্তেই শুকনো গলাটা আরও বহুগুণ শুকিয়ে খরার সৃষ্টি করল আমার। ভয় থম মেরে উনার ডান হাতটা খামচে ধরলাম আমি। চোখ দুটো গোলগাল বর্ণ ধারণ করল নিমিষেই, পাশাপাশি দ্রুত বেগে ছুটতে লাগল শ্বাস প্রশ্বাস। নিবিড় ভাইয়া আমায় চোখের ইশারায় অভয় দিলেন। চাদরের আড়াল থেকে দৃষ্টি নিক্ষেপ করার পর মুহূর্তেই চোখ দুটো খিচে বন্ধ করলেন। ভয়ে হাত পা কাঁপলেও বাঘমামাকে একবার সচক্ষে দেখবার বাসনা হল তীব্রতর। আগ্রহী চোখ দুটো উতলা হল হঠাৎ। শিপে ফিরে নিজেদের মতো করে দুশ্চিন্তায় কপাল চেপে ধরে আছেন গাইড এবং প্রফেসরেরা। রাত্রি এক নাগারে কেঁদেই চলেছে। স্টুডেন্টদের মুখগুলোও দেখার মতো নয়। সন্ধ্যের আগ অবধি বনের বিভিন্ন জায়গায় খোঁজ চালিয়েছেন প্রফেসর, গাইড এবং গানম্যান।
বনবিভাগ থেকে লোক আসার কথা ভোরে। রাতে কাউকে খুঁজতে যাওয়া মানে অনিশ্চিত প্রাণ বাঁচাবার বদলে নিজেদের বর্তমান প্রাণী খোয়ানো। সকলে ধরেই নিয়েছেন বেঁচে নেই আর নিবিড় অনন্যা। নিয়তির লিখনে শেষ নিঃশ্বাসটা বোধহয় এই ট্যুরটাতেই ফেলার কথা ছিল তাদের। যারা পাগলামো করছে, শিপের জিনিসপত্র ভাঙচুর করছে উন্মাদের মতো। ক্রমান্বয়ে অনন্যার নাম ধরে বিশ্রী সব ভাষায় গালিগালাজ করে চলেছে। তার মতে নিবিড়ের হারিয়ে যাওয়ার জন্য একমাত্র অনন্যাই দায়ী। আজ শুধুমাত্র ওই মেয়েটার জন্যই নিবিড়কে হারাতে হয়েছে তার। এতক্ষণে খবর পৌঁছে গিয়েছে হয়তো মিডিয়ার কাছেও। কমিশনার জানিয়েছেন, ফোর্স নিয়ে যত দ্রুত সম্ভব আসছেন তারা। নিউজের প্রচার করতে এক প্রকার বাধ্যই হয়েছেন সাথে। হাজার হোক, যেনতেন কেউ তো হারিয়ে যায়নি বনটায়। সাদমান শাহরিয়ার নিবরের মতো ইয়াং জেনারেশনের স্টার হারিয়ে গেছেন, গভীর বনে হয়েছেন নিখোঁজ। একটা সাধারণ মেয়েকে বাঁচাতে গিয়ে নিজেই বিপদে ফেসে গিয়েছেন মানুষটা। প্রফেসরেরা হাহুতাশ করছেন, স্টুডেন্টদের অনুরোধে আজ সুন্দরবনের বদলে অন্য কোথাও ট্যুর দিলে এমন হতো না নিশ্চয়। দুটো প্রাণ ঝরে যেত না অকালেই। কেবিনের জিনিসপত্র ভাঙভার শব্দ সহ্যের সীমা অতিক্রম করে যাচ্ছে। একে এমন দুর্বিষহ পরিবেশ, তার ওপর জারার তীব্র চিৎকার। রাত্রি দুহাতে চোখ মুছে জারার মুখোমুখি গিয়ে দাঁড়াল। হাত থেকে টুলটা ছিনিয়ে নিয়ে পূর্বের জায়গায় রেখে চোখমুখ শক্ত করে তাকাল। হেউ ইউ, কেন এসেছ তুমি এখানে? আমার কাজে বাধা দিচ্ছ কোনো সাহসে? ইউ চিপ গার্ল, জাস্ট স্টে ওয়ে ফ্রম মি। তোমার ওই বিচ ফ্রেন্ডটার জন্যই তো হারিয়ে গেছে নিবিড়। এমন সাহস নিয়ে দাঁড়িয়ে আছো কিভাবে আমার সামনে? লজ্জা করছে না? রাত্রি তাচ্ছিল্যে মাখা হাসিতে ঠোঁট প্রসারিত করল। নাছোড়বান্দা গলায় বলল, না, একদম লজ্জা করছে। আসলে হয়েছে কি বলুন তো, আপনার মতো স্ক্রুবলটু ঢিলা মেয়েদের সামনে এসব লজ্জা পাওয়াটা না ঠিক মানায় না। যাই হোক, কি যেন বলছিলেন আপনি? অনন্যার জন্য নিবিড় ভাইয়া হারিয়ে গেছে হ্যান ত্যান ... তাই না? তবে আমার একটা প্রশ্নের জবাব দিন তো। অনন্যা তো নিবিড় ভাইয়ার আপন কেউ হয় না, তবুও হন্যে হয়ে সব ভাবনা ফেলে মানুষটা একাই খুঁজতে চলে গেছিল তাকে। আর আপনার তো উইডবি হন নিবিড় ভাই। ফাইনাল এক্সামের পরপর নাকি বিয়ে, তবে আপনি কিভাবে লেজ গুটিয়ে শিপে ফিরে এলেন? এমন ঠুনকো ভালোবাসা নিয়ে ভাঙচুর করে ঠিক কি প্রমাণ করতে চাইছেন আপনি? যেখানে এতগুলা মানুষ কান্নায় ভেঙে পড়েছে সেখানে আপনার চোখে কেন এক ফোঁটাও জল নেই? শুধু মুখেই এত বড় বড় কথা। আচ্ছা মানলাম খুঁজতে যাননি, আপনার জানের মায়া ভাইয়ার থেকেও বেশি। তা অন্য উপায়ও তো ছিল। কই দেখলাম না তো 2 রাকাত নামাজ পড়ে দোয়া করতে, আল্লাহর কাছে মাথা নত করে ভাইয়ার সুস্থ হয়ে ফেরার জন্য প্রার্থনা করতে। রাত্রি থামল ক্ষণিকের জন্য। দীর্ঘশ্বাস লুকিয়ে আবারও বলে উঠল, এসব ভাঙচুর চেঁচামেচি না করে আল্লাহর কাছে প্রার্থনা করুন, তাও না পারলে অন্তত চুপ থাকুন। কথায় আছে দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। সুতরাং নীরবতা পালনই আপনার নিকট কাম্য। রাত্রি ঘৃণায় আর পলক ঝাপটে তাকাল না জারার মুখপানে। গটগট করে বেরিয়ে গেল কেবিন থেকে। রাত্রি যেতেই বেড়ের কোনায় সজোরে লাথি মারল জারা। রাগে দুঃখে থরথর করে কাঁপছে তার পুরো গা। জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে ইচ্ছে হচ্ছে সব। ধ্বংস করে ফেলবার কামনা জাগছে তার। স্তব্ধ হয়ে অনুভূতিশূন্য রোবটের মতো বসে আছি আমি। ভেতরটা ক্রমাগত মোচড় দিয়ে উঠলেও চোখে মুখে ভাব প্রকাশের ক্ষমতায় নেই বর্তমান। হাত পা জমে ঠান্ডা হয়ে পড়েছে আমার। হৃদস্পন্দন যেন থমকে দাঁড়াতে চাইছে থেকে থেকেই। ঘোলাটে হয়ে যাওয়া চোখ দুটো স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে এক পানে। বাঘমামা ঝোপের আড়াল থেকে নিজের সূক্ষ্ম চোখে নিশানা ফিক্সড করেছেন।
10 হাত মতো দূরে চুপটি করে বসে থাকা হরিণ ছানাটার ওপর নিজের হিংস্র দৃষ্টি বিচরণ করছে তার। নিবিড় ভাইয়া ভ্রু কুঁচকে আড়াল থেকে দেখছেন। ঘাড় বাঁকিয়ে আমিও যোগ দিয়েছি তাতে। মনে মনে চাইছি হরিণ ছানাটা বেঁচে যাক, পালিয়ে যাক নিজের মায়ের কাছে। তবু প্রকৃতির নিয়ম যে এটাই। খাদ্যশৃঙ্খল অনুযায়ী বাঘের আহার হিসেবে হরিণই যে উৎকৃষ্ট খাবার, তবে তাকে ছাড় দেবে কেন সে? বাঘমামা হঠাৎ করেই লাফ মেরে বেরিয়ে এলেন। মুহূর্তেই শ্বাস আটকে এলো আমার। নিবিড় ভাইয়ার চেপে ধরা হাতটা আরো শক্ত করে চেপে ধরায় বসে গেল মুখের দাগ। হরিণছানাটার পক্ষে খুব বেশি দূর পালিয়ে যাওয়ার মতো পরিস্থিতি রইল না। দলছুটা হরিণছানাটার মৃত্যু অনিবার্য ছিল বাঘমামার হাতেই। দ্রুত গতিতে দৌড়ে তাকে নিজের কবলে বন্দি করে ফেললেন বাঘমামা। নিজের ধারালো দাঁতনখ দিয়ে ঘায়েল করতেই ছিটকে পড়ল তাজা রক্ত। এই ভয়ানক লোম দাঁড়িয়ে যাওয়া দৃশ্য সচক্ষে দেখার দরুন চাপা আর্তনাদ করে ফুঁপিয়ে উঠলাম আমি। শরীরটা ক্রমশই নিস্তেজ হয়ে পড়তে চাইল। নিবিড় ভাইয়া চটজলদি আমায় সামলালেন। থরথর করে কাঁপতে থাকা আমিটাকে নিজের বাহুডোরে আবদ্ধ করে ভেজা গলায় বললেন, চুপ চুপ, ওদিকে তাকিও না, চোখ বন্ধ চোখ বন্ধ। স্বাভাবিকতা হারিয়ে কাঁপা কাঁপা ঠোঁটজোড়া নাড়িয়ে অস্পষ্ট গলায় বলতে লাগলাম, রক্ত। নিবিড় ভাইয়া ভয় পেয়ে গেলেন হঠাৎ। আমার মাথাটা তৎক্ষণাৎ নিজের বুকে চেপে ধরে ঘন ঘন শ্বাস ফেলতে লাগলেন। উনার উঠানামা করা বুকটায় গুটিসুটি মেরে পড়ে রইলাম আমি। মুখটা যথাসম্ভব আমার কানের কাছে নিয়ে এলেন। মর্মান্তিক মুহূর্তটায় অভয় দিয়ে কম্পনজাত গলাটা আবারও বলে উঠল উনার, শান্ত হও, চোখ বন্ধ করো প্লিজ। কিচ্ছু হবে না তোমার, আমি আছি তো অনন্যা। চলতি সময় থমকে দাঁড়ায়। জেগে জেগে স্বপ্ন দেখি হায়, তোমার ওই হাত ধরতে চাই ফাল্গুন হাওয়ায়। কি মায়, কোনো সে নেশায় বারে বারে মন ছুতে চায়। চেনামুখ ঘুরপাক খায় চোখের পাতায়। আমি বারবার বহুবার বহুবার তোমাকে চাই। আমি বারবার হাজারবার তোমাকে চাই। গিটারের টিউনের ছন্দে সুর মিলিয়ে এটুকু গাইবার মাঝেই দুহাতে দুটো কফি মগ নিয়ে হাজির হল রুশো। ব্ল্যাক শেইডের মগটা অগ্নির দিকে বাড়িয়ে দিয়ে বলল, ব্রো, তোমার কফি। অগ্নি স্মিত হেসে কফি মগটা হাতে নিল। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। মেঘেরা চরম পর্যায়ে সংঘর্ষে লিপ্ত হয়ে থেকেই আলোর প্রতিফলন ঘটাচ্ছে। ভেজা বাগান, ভেজা মাঠ, ভেজা শহর সবকিছুই কেমন যেন ঝিমিয়ে আছে আজ। প্রকৃতির এমন ঘুমু ঘুমু ভাবভঙ্গিতে হঠাৎ করেই আনচান করতে শুরু করল অগ্নির মন। কফি মগে ঠোঁট ছুঁয়ে লম্বা একটা চুমুক বসাল সে। রুশো চট করে বিছানায় উঠে গুটিসুটি মেরে বসল ভাইয়ের পাশে। পিঙ্ক কালারের কফি মগটা টেবিলে রেখে হাত গুটিয়ে নিল কিছু সময়ের জন্য। অগ্নি সরু চোখে তাকিয়ে বলল, ঠান্ডা হয়ে যাবে কফিটা, একেবারে খেয়ে নে। রুশো মাথা চুলকতে চুলকতে হাসল। বলল, ওটা তো কফি নয় ব্রো। তো বাড়তে বাচ্চোকা প্ল্যান, কম প্ল্যান। অগ্নি আকস্মিক ভ্যাবাচ্যাকা খেয়ে গেল খানিকটা। মুখে ধরে রাখা কফিটা তৎক্ষণাৎ গিলে নিল বিষম খাবার ভয়। পর মুহূর্তে গোলগাল চোখ করে প্রশ্ন ছুড়ল, হোয়াট দা? তুই কফি ছেড়ে কমপ্ল্যান খাওয়া শুরু করলি কবে থেকে? রুশো আরও খানিকটা চেপে এলো। ভাইয়ের গায়ে গা ঘেঁষে বসে হাতের একটা আঙুল উঁচু করে বলল, ফ্রম টুডে ব্রো। অ্যাকচুয়ালি হয়েছে কি বলো তো? এতদিন ওয়েট করলাম, এত সব উদাম মার্কা ঝুলাঝুলি, লাফালাফি করলাম, তাও রেজাল্ট বরাবরের মতোই বিগেস্ট জিরো। ইউ নো না তুমি আমার থেকে গুনে গুনে 1.2 ইঞ্চ লম্বা?
অথচ আমি দেখো সেই 5 ফুট 8 ইঞ্চিতেই আটকে রইলাম। তোমার সমান লম্বা হতে হবে তো নাকি? ওদারওয়াইজ সবাই তো পুচকু বলেই খেপাতে থাকবে। অগ্নি কিছুক্ষণ স্থির চোখে চেয়ে হঠাৎ করেই দমফাটা হাসিতে ফেটে পড়ল। ঘর কাঁপিয়ে হাসতে হাসতে এক পর্যায়ে রুশোর কাঁধে হাত রাখল। হাঁপাতে হাঁপাতে বলল, এই বয়সে কমপ্ল্যান খেয়ে লম্বা হবি? ওরে ব্যাটা, তুই আমার থেকে গুনে গুনে 1 বছর 11 মাসের ছোট। বড় ভাই হিসেবে তোর থেকে একটু হলেও লম্বা হওয়াটা আমার মৌলিক অধিকার। মুখ ফুলিয়ে দুহাত ভাঁজ করে বসল রুশো। তার ভাবখানা এমন যেন কত শত প্রচেষ্টা করে চলেছে সে ভাইয়ের সমান লম্বা হবার জন্য। যে করেই হোক প্রবাবলি 5 ফুট 9.5 ইঞ্চি লম্বা তার হওয়া চাই। দ্যাটস নট ফেয়ার ব্রো, আই ওয়ান্ট টু বি মোর টলার লাইক ইউ এন্ড নিবিড় ব্রো। আই থিঙ্ক আমার হাইটের জন্যই অ্যাটম বোম এত সাহস পায়। ভাবে আমি তো দুধ পিতা বাচ্চা, যা ইচ্ছা তাই করুক কিছুই বলতে পারবো না। মগে দ্বিতীয়বারের মতো চুমুক বসানোর মুহূর্তে আচমকাই তালুতে গিয়ে বিঁধল কফি। বিষম খেয়ে কাশতে শুরু করল অগ্নি। রুশো চমকে গিয়ে তাড়াহুড়ো করে গ্লাসে পানি ঢালল, এগিয়ে দিতেই এক নিঃশ্বাসে অর্ধেকটা নিঃশেষ করে ফেলল সে। গলায় হাত রেখে আরও 2-3 বার কেশে নিয়ে বলল, এই অ্যাটম বোম্বটা আবার কে, যে তোকে চুচু চুষা বাচ্চা ভাবে? ঠোঁট বাঁকিয়ে বলল রুশো, কে আবার? উইয়ে, ময়দা সুন্দরী, ছুটকির বেস্টো। মেয়ে তো নয় যেন ধানিলঙ্কা। উফফ, সে কি তেজ! ঝলসে যাওয়ার মতো তেজ। অগ্নি ফিক করে হেসে ফেলল তৃতীয়বারের মতো। বাকি কফিটুকু শেষ করবার তাগিদে মগে চুমুক বসিয়ে বলল, তোকে লাগেই ওরকম। কখনো উড়ন্ত চাড্ডি তো কখনো চাউমিন গায়ে ফেলে পাউডার বানাস হাড্ডি। মেয়ে কি তোকে এমনি এমনি ছেড়ে দেবে ভাবছস? বিনিময়ে কাদো কাদো মুখ করে তাকালো রুশো। বিশেষ পাত্তা না দিয়ে কমপ্ল্যানে ভর্তি মগটা টেবিল থেকে তুলে রুশোর দিকে এগিয়ে ধরে অগ্নি বলল, নে শেষ কর। ট্রাই মার, পাইলেও পাইতে পারস অমূল্য রতন। আবারও মুখ ফুলিয়ে ঠোঁট উল্টালো রুশো। মগটা ধরে মুখের কাছে এনে স্মেল শুকতেই নাক কুচকাল সে। অগ্নি আর চোখে দেখল রুশোর মুখভঙ্গি। বালিশে হেলান দিয়ে আয়েশ করে বসতে বসতে বলল, একটা কথা কি জানিস, আমাদের সিকোয়েন্সটা কিছুটা স্মৃতিসৌধের এক পিঠের মতো। স্মৃতিসৌধ যেমন নিচু থেকে উঁচু আকারে সজ্জিত, ঠিক তেমনি ছোট থেকে ক্রমান্বয়ে বড় আকার ধারণ করাটা আমাদেরও কাম্য। সো, বাড়ির বড় ছেলে হিসেবে আমি টলেস্ট হব, দেন তুই হবি টলার, বাকি থাকল অনু। ও নিঃসন্দেহে টল। এখন তুই আমায় দেখে আফসোস না করে প্রাউড ফিল কর অনুর থেকে লম্বা হওয়ার। বুঝলি? রুশো কয়েক সেকেন্ড অগ্নির বলা পুরো বাক্যটা নিয়ে নাড়াচাড়া করল। ভাবল আসলেই তো, এমনটা তো আগে ভেবে দেখিনি। ইয়াপ ব্রো, ইউ আর রাইট। তবে একটা জিনিস খেয়াল করেছ? আমাদের ব্রাদার সিস্টার সিকোয়েন্স অনুযায়ী ছুটকি সবচেয়ে খাটো হলেও বাকি মেয়েদের সাথে তুলনা করলে ওকেই পদবি দেওয়া হয় খাম্বা। এ কথা বলেই হেসে কুটিকুটি হতে লাগল রুশো। তাল মিলিয়ে হাসল অগ্নিও। ফাঁকা ফাঁকা বাড়িটার দিকে এক নজর বুলিয়ে বলল, অনুকে আরেকবার ফোনে ট্রাই কর তো রুশো, কল ঢুকে কিনা দেখ। যে নেটওয়ার্ক বনে। উফফ, কাল দুপুর থেকে ফোনে পাওয়া যাচ্ছে না ওদের কাউকেই। রুশো চটজলদি ড্রয়ার থেকে ফোনটা বের করল। অবাক কণ্ঠে বলল, হোয়াট আর ইউ সেইং ব্রো? কাল থেকে ফোনে পাওয়া যাচ্ছে না? আমি তো আবার তোমার পানিশমেন্টের চক্করে ফোনটাও জমা দিয়ে বাসায় গিয়েছিলাম, তাই আর কল করার চান্সও পাইনি। ভেবেছিলাম তুমি কথা বলেছ ছুটকির সাথে। অগ্নি মাথাটা ডানে বামে নাড়াল।
সেই সময় রুশো ফোনে ট্রাই করল বোনকে। একবার, দুবার, তিনবার। প্রতিবারই বিরক্তিকর মেয়েলি কণ্ঠে সেই একই বাক্য উচ্চারিত হল ওপর পাশ থেকে, দ্য নাম্বার ইউ ডায়ালড ইজ কারেন্টলি আনরিচেবল। রুশো হতাশ ভঙ্গিমায় কান থেকে ফোন নামিয়ে রাখল। ছোট্ট করে বলল, সুইচ অফ এগেইন। অগ্নি কফি মগের ধোয়া পর্যবেক্ষণ করতে করতে বলল, আচ্ছা বাদ দে, নেটওয়ার্ক নেই অথবা চার্জ শেষ হয়ে গেছে হয়তো। তুই টিভিটা অন কর, অনেকদিন থেকে নিউজ দেখি না। দেশটার যে কি হাল, খবরই নেওয়া হয়নি বহুদিন। রুশো মাথা নুইয়ে রিমোট চেপে এক নিঃশ্বাসে কমপ্ল্যানের মগটা খালি করাবার উদ্দেশ্যে উঠে পড়ে লাগল। মূলত নিউজ আর্টিকেল বিষয়গুলোতে বরাবরই ইন্টারেস্ট কম তার। যেদিনই টিভি অন করে কার্টুন দেখতে বসে ঠিক সেই সময়ই দেশের কোথাও ঘটে যাওয়া এক বিশ্রী ঘটনার হেডলাইন চোখে পড়ে তার। এত আইন ব্যবস্থা থাকা সত্ত্বেও দুর্নীতি পিছু ছাড়ে না দেশের, ব্যাপারটায় চরম ক্ষিপ্ত হয়ে যায় রুশো। তবে অগ্নি বেশ আগ্রহী চোখে ভ্রু কুঁচকাল। টিভির বড় পর্দায় ভেসে ওঠা নিউজ রিডার্সের গলায় তাজা খবর শুনতে খাড়া করল কান। রাজশাহী ইউনিভার্সিটি থেকে আয়োজিত সুন্দরবনে ট্যুর যাত্রায় নিখোঁজ দেশের অন্যতম মধ্যমনি সাদমান শাহরিয়ার নিবিড়। জানা যায়, আয়ানা জাহান অনন্যা নামক দলছুটা একজন স্টুডেন্টকে খুঁজতে একাই বেরিয়ে পড়েন তিনি। অতঃপর বনের গহীনে হারিয়ে যান দুজনই। এ বিষয়ে ট্যুর কর্তৃপক্ষ, বন বিভাগ কমিশনারেরা দল বেঁধে খোঁজ চালাচ্ছেন। তবে আশঙ্কা করা যাচ্ছে, বনে নিখোঁজ ব্যক্তিদের জীবিত থাকার সম্ভাবনা একেবারেই নগণ্য। নিউজের এটুকু কান অবধি পৌঁছতেই হাত থেকে কফি মগটা উল্টে পায়ে পড়ল অগ্নির। গরম গরম কফির উত্তাপে ঝলসে গেল পা। অথচ অগ্নি নির্বিকার, অনুভূতি শূন্য হয়ে পড়েছে যেন। রুশোর এতক্ষণে হুঁশ হল, অবিশ্বাস্য ভঙ্গিমায় আরেকবার নিউজটা কানে তুলল সে। মুহূর্তেই মাথাটা চক্কর মেরে উঠল তার। রুশো স্থির দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকাল। অগ্নি এখনো নির্বিকার, পায়ের ওপর কফি ঢেলে পোড়ায় লালচে বর্ণ ধারণ করেছে তার ফর্সা পা। ব্রো, ইট ওয়াজ আ প্রাঙ্ক রাইট? আমি সবসময় তোমাদের সাথে প্রাঙ্ক করি, তাই তুমি এসব ফেক ফুটেজ বানিয়ে নিউজের মতো ইউটিউবে আপলোড করেছ তাই না? রুশোর ধরা গলায় ছুঁড়ে মারা প্রশ্নে বিন্দুমাত্রও নড়চড় হল না অগ্নির। শুধু ঠোঁট দুটো আলাদা করে মৃদুস্বরে বলল, ওটা পিসি নয় রুশো, টিভিতে ফেক কিছু দেখানোর মতো ক্ষমতা আমার নেই। নিস্তব্ধতায় মোড়ানো ঘরটায় অনেকটা বজ্রপাতের ন্যায়ই ঠেকল খবরটা। নো নো, আই কান্ট বিলিভ দিস। এসব ফেক নিউজ, ব্রো। এই মহিলার চাকরি খেয়ে ফেলব আমি, আই সোয়ার। এমন আরও কিছু বাক্য আওড়াতে আওড়াতেই দুহাতে মুখ ঢেকে ফুপিয়ে উঠল রুশো। চোখের কিনারায় বারবার করে ভেসে উঠতে লাগল ফুটফুটে বোনটার হাস্যজল মুখ। অগ্নি রোবটের মতো উঠে এসে হাতে কেচি নিল। টিভির সাথে লাগানো তারটার মাঝ বরাবর কেটে দিয়ে মানিব্যাগটা পকেটে পুরল। আলনায় ছড়িয়ে রাখা শার্টটা গায়ে জোড়াতে জোড়াতে বলল, টেনশন করিস না রুশো, ওসব গুজব। নিবিড় অনন্যা, দুজনই ঠিক আছে। ফ্লাইট মিস হওয়ার আগে পৌঁছাতে হবে এয়ারপোর্ট, চল। রুশো নাক ফুলিয়ে চোখ তুলে তাকাল। ফর্সা নাকটা লালবর্ণ ধারণ করেছে তার। চোখে নোনাজলেরা বাসা বেঁধেছে একে একে। ভাইয়ের দেওয়া আশ্বাসে সামান্য হলেও শান্ত হল সে। দুহাতে চোখ মুছে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, শার্টটা উল্টো করে পড়েছ ব্রো, ঠিক করে নাও। ভোরের সূর্য পূর্ব আকাশের চূড়ায় উঠতে শুরু করেছে। ঘড়িতে ঘণ্টার কাঁটা ৮৯ এর মাঝামাঝি অবস্থানে বিচরণ করছে বর্তমান। সূর্যিমামার উজ্জ্বল বর্ণে আলোকিত হয়ে রয়েছে বন। হরিণ, বানর নিজেদের দৈনন্দিন জীবনযাপন অভ্যস্ত হয়েই দৌড়ঝাঁপ করছে এদিক থেকে ওদিক। নানান প্রজাতির পাখি উড়াউড়ি করছে মস্ত আকাশটায়।
কাল রাতের ভয়াবহ মুহূর্তটা যেন কোনো কালেই ঘটেনি এমন ধারা ভাবমূর্তি ধারণ করেই ব্যস্ত সকল পশুপাখি। নিবিড়ের পা দুটো ঝিম ধরে গেছে। এ কিভাবে টানা এতগুলো ঘণ্টা বসে থাকার দরুন পা ঝিনঝিন করছে তার। তবু নড়বার বিন্দুমাত্র জো নেই। মেয়েটা এমনভাবে আষ্ঠেপৃষ্ঠে তাকে জড়িয়ে ঘুমিয়ে আছে, তাতে না ঘুমোবার সুযোগ পেয়েছে আর না পাচ্ছে একটু ক্যাপাসিটি নড়েচড়ে বসবার। নিবিড় ছোট্ট করে শ্বাস ফেলে অনন্যার ঘুমন্ত মুখখানার দিকে তাকাল। বুকে মাথা রেখে কি নিশ্চিন্তে ঘুমিয়ে আছে মেয়েটা। ভয় থরথর করে কাঁপতে থাকা মেয়েটাকে শান্ত করবার আপ্রাণ প্রচেষ্টায় সফল হওয়ার মুহূর্তে নিবিড় আবিষ্কার করেছিল গভীর ঘুমে নিপাতিত হয়ে পড়ছে অনন্যা। চোখ খুলে আবারও বিপত্তি সৃষ্টি করতে পারে আশঙ্কা করেই ডাকবার রিস্ক নেয়নি সে। হিংস্র বাঘমামার ডিনার সেরে স্থান ত্যাগ করার পরপরই হাফ ছেড়ে বাঁচে নিবিড়। তবু সন্দেহ থেকেই যায়, বনে তো শুধু একটা দুটো বাঘ নেই। গগনা মতে কম হলেও 100 ঊর্ধ্বে বাঘের বিচরণ থাকার কথা সুন্দরবনে। সেই হিসেবে ঘুমিয়ে পড়া হারাম হয়ে দাঁড়িয়েছিল নিবিড়ের। প্রথমত ঘুমোলে ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা, দ্বিতীয়ত নিচে পড়ে যাওয়ার দরুন হাত পা ভেঙে সোজা রেডিমেড ডিনারে পরিণত হবার নিশ্চয়তা। এত দুশ্চিন্তা, রিস্ক নিয়ে ঘুমোনোটা নিবিড়ের পক্ষে সম্ভব ছিল না কোনো কালেই। যার দরুন সারারাত অনন্যাকে নিজের বুকে শুইয়ে রেখেই নির্ঘুম প্রহর গুনে যায় সে। নিবিড় এবার আরেকটু ঝুঁকে তাকাল। চোখের দৃষ্টি গাঢ় থেকে গাঢ়তর হয়ে চলল তার। ঈশ্বর কি নিষ্পাপ লাগছে মেয়েটার মুখ। ঘুমে কাত হয়ে নিচের ঠোঁটটা ফুলে উঠেছে কিছুটা। এলোমেলো চুলগুলো কপাল জুড়ে ছড়িয়ে আছে তার। গালের একপাশে চাপ পোড়ায় মারাত্মক কিউট লাগছে মেয়েটাকে। নিবিড় এক হাতে অনন্যার কপালে পড়ে থাকা চুলগুলো কানের পিঠে গুজে দিল। দীর্ঘশ্বাস ফেলে এদিক ওদিক চেয়ে পা টান করার চেষ্টা চালাল। কেমন যেন অবশ ভাব ধারণ করেছে পা দুটো। অনেক তো হলো, এবার বরং অনন্যাকে জাগানো যাক, ফিরতে হবে তো নাকি। নিবিড় যথারীতি মনস্থির করে সামান্য ঝাঁকাল অনন্যাকে। তবে লাভ বিশেষ হল না। উপায় না পেয়ে কানের কাছে মুখ এগিয়ে নিয়ে গিয়ে হাঁক ছাড়ল সে। অনন্যা, হেই আয়ানা, উঠোসকাল হয়ে গেছে, ফিরতে হবে আমাদের। সাদা পোশাক পরিহিত তালগাছের সমান ভূতটার পেছনে লাগামহীন দৌড়ে চলেছি আমি। একবার হাতের নাগালে পাই শুধু, তারপর দেখাবো থাপ্পড় কত প্রকার এবং কি কি। ব্যাটায় আমাকে ভয় দেখাতে এসেছে, শালার এক একটা হাড্ডি পাউডার বানাবো আমি। সেই পাউডারগুলো ঢালবো রাত্রির মেকআপ বক্সে। রাত্রি সেই পাউডার মুখে মাখবে, ভূত বাবাজি রাত্রির মতো পেতনির গাছে চড়ে ভয় হিসু করে দিবে, হু। এসব উদ্ভট টাইপ চিন্তাভাবনার মাঝে কানে পৌঁছাতে লাগল এক ভিন্ন গলার আওয়াজ। মানুষটা ক্রমাগত আমার নাম আওড়ে চলেছেন। ব্যাস, ধীরে ধীরে চারিপাশ ঘোলাটে হয়ে আসতে লাগল। ভূতটা হাতের নাগালের বাহির থেকে ইনফিনিটি দূরত্ব অতিক্রম করে হারিয়ে গেল মুহূর্তেই। আমায় কপালে কিঞ্চিত ভাঁজ ফেলে চোখ পিটপিট করতে দেখে আশাভরা দৃষ্টি নিক্ষেপ করলেন নিবিড় ভাইয়া। হাইলা, ব্যাপারটা কি হলো? ব্যাটা কই পালালো এটুকু সময়ের মধ্যেই? সবেমাত্র ঘুম ভেঙে উঠা মানুষের মুখে এমন ধারা কথাবার্তা শোনায় চোখ ফুটবল বানিয়ে তাকালেন নিবিড় ভাইয়া। অবাক কণ্ঠে বললেন, কে পালাচ্ছে? কার কথা বলছো তুমি? নিবিড় ভাইয়ার প্রশ্নে ভ্রম কাটল আমার। চারিদিকে নজর ঘুরিয়ে থতমত খেয়ে চুপ করে রইলাম আমি। তার মানে এতক্ষণ মরার মতো ঘুমোচ্ছিলাম? আর ওই ভূতটা জাস্ট একটা স্বপ্ন ছিল? যা শালা, সারারাত ঘুমিয়ে কাটালাম কিভাবে? আর এত তাড়াতাড়ি সকাল হলই বা কিভাবে? ওমা গো, ফিলিং টু মাছ, মাথা ঘুরিং ঘুরিং। নিবিড় ভাইয়া খানিকটা আন্দাজ করেই কপাল কুচকালেন। ঠোঁট বাঁকিয়ে বললেন, স্বপ্ন দেখছিলে?
চুপসে যাওয়া মুখ নিয়েই মাথা ঝাঁকালাম আমি। তো কি দেখছিলে? আমি ভূতের পেছনে লুঙ্গি খুলে হাতে জুতো নিয়ে দৌড়চ্ছি। মুহূর্তেই বিস্ফোরিত চোখে তাকালেন নিবিড় ভাইয়া। নিজের লাগামহীন কথাবার্তায় ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম আমি নিজেও। ইসস, আমি এত বোকা কেন? এত উদ্ভট একটা স্বপ্নের কথা কাউকে বলা যায় নাকি? তাও আবার এই মানবরূপী জম্বাবাজির সামনে। হাউ স্টুপিড ইজ দ্যাট? বর্ষর কোনো ধমক খাওয়ার আশঙ্কা করে আগেভাগেই চোখমুখ কুঁচকে ঠোঁটে ঠোঁট চেপে ধরলাম আমি। 1, 2, 3 এভাবে 5 সেকেন্ডের মতো নীরবতা, অতঃপর এক ঝংকার তোলা হাসি। আচমকাই চমকে উঠলাম আমি সেই হাসির তাড়নায়। নিবিড় ভাইয়া হাসছেন, মন খুলে হাসছেন। হাসতে হাসতে চোখ দুটো বুজে ফেলেছেন উনি। একদম সেইপ মতো ঝকঝকে দাঁতগুলো সূর্যের আলোয় চকচক করছে মানুষটার। আমি সেই হাস্যজল সুদর্শনের হাসিতে মত্ত হলাম। মুগ্ধতা ভরা চোখে চেয়ে রইলাম পলকহীন। ঠোঁট দুটো পরস্পর হতে আলাদা হয়ে আনমনেই উচ্চারণ করে বসল, মাশাআল্লাহ। চলবে।